জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907। কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন। লেকচার নম্বর 1, লেকচারের শিরোনাম প্রশাসন এবং লোক প্রশাসন। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, প্রশাসনের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, লোক প্রশাসনের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু বর্ণনা করতে পারবে, লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে সম্পর্ক বর্ণনা করতে পারবে, লোক প্রশাসন পাঠের গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রশাসন। প্রশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ অ্যাডমিনিস্ট্রেশন, যা ল্যাটিন শব্দ অ্যাড ও মিনিস্ট্রিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দ দুটির অর্থ হল সেবা বা ব্যবস্থাপনা। আবিধানিক অর্থে প্রশাসন হচ্ছে কাজের ব্যবস্থাপনা। যে কোনো ধরনের ব্যবস্থাপনা, পরিচালনা বা সেবাদানই সাধারণত প্রশাসনের অন্তর্ভুক্ত। জনকল্যাণমূলক কার্যক্রম, তাদের সমস্যার সমাধান, জনগণকে নানাবিধ কাজে সহায়তা প্রদান প্রভৃতি প্রশাসনের মৌলিক দায়িত্ব। বর্তমান সময়ে প্রশাসন শব্দটি বহুল প্রচলিত হলেও এর উৎপত্তির সময়কাল হিসাবে মানব সভ্যতার সূচনা লগ্নকে ধারণা করা যেতে পারে, কারণ সৃষ্টিগতভাবে মানুষ অন্যান্য প্রাণীদের তুলনায় কিছুটা পরনির্ভরশীল। পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজবদ্ধ জীবনযাপনই মানব গোষ্ঠীর সহজাত প্রবৃত্তি। আর প্রশাসনের ক্ষেত্রে এই সহজাত প্রবৃত্তি বা সংঘবদ্ধ কাজের জড়িত থাকার বিষয়টি রয়েছে। প্রশাসন হলো কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সংঘবদ্ধ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা। এল.ডি. হোয়াইট এর মতে প্রশাসন হচ্ছে সুনির্দিষ্ট কতিপয় উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের আদেশ বা নির্দেশ, সমন্বয় সাধন ও কিছু সংখ্যক লক্ষ্যে নিয়ন্ত্রিত করা। ফিফনার এর মতে প্রশাসনকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে এটা মানবিক ও বস্তুগত সম্পদের সমন্বয়ে গঠিত এমন একটি সংগঠন যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়। ব্রুক এডামস এর মতে প্রশাসন সকল প্রকার দ্বন্দ্ব ও সংঘাতমূলক সামাজিক ক্রিয়াকলাপকে সুনিপুণভাবে সংগঠিত করার এমনই একটি ক্ষমতাধর প্রক্রিয়া যেখানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে। আলোচনা করছি প্রশাসনের শ্রেণীবিভাগ প্রসঙ্গে। প্রশাসনকে কার্য পরিধি, কর্মকৌশলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা লোক প্রশাসন বা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন বা ব্যক্তিগত প্রশাসন। দুটি প্রশাসনের কর্মপরিধি এবং কার্যক্রম আলাদা হলেও কোনো কোনো তাত্ত্বিকগণ মনে করেন এই দুই ধরনের প্রশাসনের মধ্যে পার্থক্য যাচাই করা সমীচীন নয়। তারা মনে করেন যে উভয় ধরনের প্রশাসন একই রকম কার্যক্রম পরিচালনা করেন। হেনরি ফেওল, মেরি পার্কার ফলেট, আরউইক প্রমুখ তাত্ত্বিকগণ দুই ধরনের প্রশাসনের সাদৃশ্যের পক্ষে মত প্রকাশ করেন। অপরদিকে ফল এইচ. এফলবি
হারবার্ট এ সাইমন প্রমুখ তাত্ত্বিকগণ সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্যের পক্ষে মত পোষণ করেন। তারা উভয় প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্যের বিষয়টি বেশি দেখিয়েছেন। আমরা পরবর্তী স্লাইডগুলোতে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা শুনব। লোক প্রশাসন। লোক প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অর্থ জনগণ এবং অ্যাডমিনিস্ট্রেশন অর্থ রাষ্ট্রের শাসন বা প্রশাসন। রাষ্ট্রীয় কর্মকাণ্ড লোক প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হয়, তাই লোক প্রশাসনের পরিচিতি জানাটা জরুরি। কিন্তু লোক প্রশাসনের পরিচয় দেওয়া অত্যন্ত জটিল। জেরাল্ড ই কেইডেন তার ডাইনামিক্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গাইডলাইন্স টু কারেন্ট ট্রান্সফরমেশন ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থের শুরুতে উল্লেখ করেছেন, হোয়াট এক্স্যাক্টলি ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইম্পসিবল টু বি আন্ডারস্টুড উইদাউট ডিটেইল ইলাবোরেশন অ্যান্ড নাম্বারাস কেভিটস। অর্থাৎ লোক প্রশাসন কি, এই প্রশ্নের উত্তর বিশদ বর্ণনা ও বহু শর্ত ব্যতীত দেওয়া অসম্ভব। লোক প্রশাসনের তাত্ত্বিকগণ দুটি মতবাদের সূচনা করেছেন। সরকারের বিভিন্ন বিভাগের কাজ লোক প্রশাসনের অন্তর্ভুক্ত করে একে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন এল ডি হোয়াইট, উইলবি, উড্রো উইলসন, ই এম ডিমক প্রমুখ। তাদের মতবাদকে বলা হয় সংহতিকরণ মতবাদ। আর ব্যবস্থাপনা মতবাদের অনুসারী হলেন লুথার গুলিক, হেনরি ফেয়ল প্রমুখ। তারা লোক প্রশাসনকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। প্রেসিডেন্ট উড্রো উইলসনের মতে লোক প্রশাসন সরকারের বাস্তব কার্যকর অংশ, কারণ এর প্রধান উদ্দেশ্য হল জনগণের ইচ্ছা আর আকাঙ্ক্ষা এবং চাহিদার সাথে সঙ্গতি রেখে কাজ করে যাওয়া। আর প্রশাসনের মাধ্যমে সরকার আমাদের প্রয়োজন ও চাহিদার প্রতি খেয়াল করে থাকে, যেটা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা যায় না। সিপি বামব্রি এর মতে রাজনৈতিক ক্ষমতা বলে বলিয়ান রাষ্ট্রীয় কার্যকলাপই হল লোক প্রশাসন। এম ই ডিমকের মতে লোক প্রশাসনকে যদিও প্রশাসনের অংশ বিশেষ হিসেবে চিহ্নিত করা যায়, তথাপি সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ লোক প্রশাসনের আওতাধীন হওয়া সমীচীন। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করার শুরুতেই বলা যেতে পারে যে রাষ্ট্রীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রবণতা লোক প্রশাসনের পরিধিকে বহুগুণ বৃদ্ধি করেছে। লুথার গুলিক লোক প্রশাসনের পরিধি ব্যাখ্যা করতে গিয়ে একটি শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, যাতে তিনি লোক প্রশাসনের পরিধিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন। তিনি পোস্ট কর্ব এর মাধ্যমে লোক প্রশাসনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যার প্রতিটি লেটার এক একটি শব্দকে প্রতিনিধিত্ব করে। P for planning, O for organizing, S for staffing, D for directing, CO for coordinating, R for reporting, B for budgeting. আমরা পরবর্তী স্লাইডে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনব। লোক প্রশাসনের বিষয়বস্তু বর্ণনা করতে গিয়ে ডিমক বলেছেন লোক প্রশাসনের বিষয়বস্তু হল 6টি, যথা সংগঠন, কর্মীবর্গের ব্যবস্থাপনা, সাজ সরঞ্জাম সরবরাহ, পদ্ধতি ও রীতিনীতি, সরকারি অর্থব্যবস্থা এবং প্রশাসনিক জবাবদিহিতা।
আলোচনা করছি লোক প্রশাসন পাঠের গুরুত্ব প্রসঙ্গে। রাষ্ট্রীয় কার্যক্রমের প্রসারের সাথে সাথে লোক প্রশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয়, বর্তমান রাষ্ট্রকে বলা হয়ে থাকে কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের জনকল্যাণ সাধনের জন্য সরকারকে নানাবিধ নতুন নতুন কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে। রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প, বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ক্রমশ কার্যক্রম ও কর্মতৎপরতা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বহিঃশত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণকে সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধনের হাতিয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে লোক প্রশাসন। বর্তমানে একজন প্রশাসক শিক্ষাদাতা, পণ্য প্রস্তুতকারী, পণ্য বন্টনকারী, পণ্য বিনিময়কারী, পথ প্রদর্শনকারী, দক্ষ ব্যবস্থাপক হিসেবেও কাজ করে চলেছে। তাই লোক প্রশাসনকে মানব সভ্যতার হৃৎপিণ্ড বলে অভিহিত করা যায়। প্রশাসনিক দক্ষতার উপর রাষ্ট্রীয় কার্যক্রমের সফলতা নির্ভর করে। তাই লোক প্রশাসন পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা এই প্রসঙ্গে পরবর্তী স্লাইডে আরেকটু বিস্তারিত আলোচনা শুনব। পরিকল্পনা প্রণয়ন। একটি রাষ্ট্রের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে লোক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন প্রশাসক যুগোপযোগী এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে থাকে। রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা যথা সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রভৃতি প্রণয়নে লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে প্রশাসকগণ অত্যন্ত দক্ষতার সাথে পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। তাই রাষ্ট্রীয় এই সকল পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে লোক প্রশাসন পাঠের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও লোক প্রশাসনের গুরুত্ব অপরিসীম। লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সমূহ বাস্তবায়ন অত্যন্ত সহজ হয়ে থাকে। লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞানই প্রশাসকদেরকে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম করে তুলছে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশে 5 সালা পরিকল্পনা সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে এবং হয়েছে। এই সকল পরিকল্পনা কার্যকর করার জন্য তৈরি হয়েছে বিভিন্ন কমিশন সমূহ, যথা শিক্ষা কমিশন, বেতন কমিশন, নিয়োগ কমিশন, বিভিন্ন ধরনের বোর্ড প্রভৃতি। ফলে প্রশাসনিক কার্যক্রমের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সকল নতুন নতুন কর্মযজ্ঞ যথাযথভাবে বাস্তবায়নের জন্য লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুতরাং লোক প্রশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য। নাগরিক জীবন নিয়ন্ত্রণ। সমগ্র বিশ্ব ক্রমশ নগরমুখী হচ্ছে। শহরের জীবনে বসবাস করতে গিয়ে নাগরিকগণ নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে এবং নানা ধরনের সমস্যা নিজেরাও সৃষ্টি করছে।
এই সকল সমস্যার সমাধানের প্রশাসনকে সর্বদা তৎপর থাকতে হচ্ছে। ফলে লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান এক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠছে। শিল্প বিপ্লব, কারিগরি এবং কলাকৌশলগত উৎকর্ষ সাধনের ফলে লোক প্রশাসনের ভূমিকা ও গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। জনস্বাস্থ্য, জনবসতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা, বেকার সমস্যা সমাধান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক বিশৃঙ্খলা দূরীভূতকরণ প্রভৃতির জন্য লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অপরিহার্য। সুতরাং নাগরিক জীবনকে আরামদায়ক এবং নাগরিক জীবনকে সাফল্যময় করে তোলার জন্য লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। আলোচনা করছি লোক প্রশাসন বা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে। লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে লোক প্রশাসন সম্পর্কে তাত্ত্বিকগণ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন। একটি পক্ষ মনে করেন যে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্যই বেশি, তাদের মধ্যে বৈসাদৃশ্যের সংখ্যা খুবই কম। এরা হলেন হেনরি ফেয়ল, মেরি পার্কার ফলেট, আরউইক প্রমুখ তাত্ত্বিকগণ। আরউইকের মন্তব্য হল, it is difficult to complete seriously a biochemistry of bankers, a physiology of professors, or a psychology of politics. আবার আরেক দল তাত্ত্বিকগণ মনে করে থাকেন লোক প্রশাসনের এবং বেসরকারি প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্যই বেশি। তারা হলেন পল এফ লেভি, হারবার্ট এ সাইমন প্রমুখ। প্রফেসর ফিফনার এবং ফ্রেস্থাস এই দলের অন্তর্ভুক্ত। তারা বলেছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ particular sector of the broader field of administration, which is still admitting that public administration differs in several ways from private administration. যাই হোক, লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য যেমন রয়েছে তেমনি বৈসাদৃশ্যও রয়েছে। আমরা পরবর্তী স্লাইডগুলোতে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আর একটু আলোচনা শুনব। প্রথমেই লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য প্রসঙ্গ। আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য। কাঠামোগত ও গঠনগত দিক থেকে সরকারি ও বেসরকারি প্রশাসন আমলাতান্ত্রিক বৈশিষ্ট্যকে অনুসরণ করে চলে। সরকারি প্রশাসনে এটিকে বেশি প্রাধান্য দেয়া হলেও তবু ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের প্রবক্তা। ম্যাক্স ওয়েবারের কথা অনুসারে তিনি আমলাতন্ত্রের যে সকল বৈশিষ্ট্য দিয়েছেন, যথা পদ সোপান, কর্ম বিভাজন, লিখিত বিধিবিধান, নৈর্ব্যক্তিকতা, দক্ষতা, অফিসিয়ালদের পেশা হিসাবে চাকরি গ্রহণ করা ইত্যাদি, এই সকল বৈশিষ্ট্য সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনে অনুসরণ করা হয়। কাজের ধরন ও প্রকৃতি। সরকারি এবং বেসরকারি প্রশাসনের কার্যক্রম এবং এই সকল কার্যক্রমের প্রকৃতি প্রায় কাছাকাছি। ব্যক্তি মালিকানাধীন নীতির দিকে বর্তমান বিশ্ব ক্রমশ ঝুঁকে পড়ায় এই সকল ক্ষেত্রেও
প্রশাসনের কার্যক্রম অনেকটা সরকারি প্রশাসনের রূপ লাভ করেছে। যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারি পর্যায়ে নেওয়া হলেও তাদের মধ্যে কাজের ধরন ও প্রকৃতি একই থাকতেছে। প্রশাসনিক কাঠামো সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনে কাঠামোগত দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করা যায়। একইভাবে দুই ধরনের প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদেরকে পরিচালনা করা হয়। রীতিনীতির দিক থেকেও উভয়ের মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে। উভয় প্রশাসনে পরিকল্পনা, সংগঠন, সিদ্ধান্ত গ্রহণ, সমন্বয়, প্রতিবেদন পেশ ও বাজেট, হিসাব নিকেশ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রসঙ্গ আলোচনা করার ক্ষেত্রে আমরা বলতে পারি এফ.ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ব্যাখ্যা করেছেন, যা সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনের ক্ষেত্রে অনুসরণ করা হয়। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও উদ্দিষ্ট লক্ষ্য অর্জনের তত্ত্বগত দিকটাকে প্রাধান্য দিয়ে তিনি যে ব্যবস্থাপনা তত্ত্ব প্রদান করেছেন, এই তত্ত্বের মূলনীতিগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রকার প্রশাসনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তার বক্তব্য হল, The fundamental principles of scientific management are applicable to all kinds of human activities, from our simplest individual acts to the work of our great corporations, which call for the most elaborate cooperation. লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের সাংগঠনিক নীতিগত দিক থেকেও সাদৃশ্য লক্ষ্য করা যায়। উভয় প্রশাসন যে সকল নীতি অনুসরণ করে থাকে তা অনেক দিক থেকে মিল রয়েছে। সুতরাং এই দুই ধরনের প্রশাসনের মধ্যে সাদৃশ্য বেশি বলে প্রতীয়মান হয়। কর্মচারী সংগঠন সরকারি ও বেসরকারি প্রশাসনের কর্মচারীদের দাবি দেওয়ার লক্ষ্যে সংগঠিত কর্মচারী ইউনিয়ন একটি রীতিতে পরিণত হয়েছে। শ্রমিক অধিকার নিশ্চিত ও বেতন সুবিধাদি নিশ্চিতকল্পে এই সকল সংগঠন ভূমিকা পালন করে থাকে। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশে এই ধরনের কর্মচারী সংগঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশে এই সংগঠনগুলো বেশ শক্তিশালী। বাংলাদেশ আইনজীবী সমিতি, কর্মচারী কল্যাণ সমিতি, ডক্টরস অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, সাংবাদিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ইত্যাদি বহু সংগঠন বর্তমান সময়ে কার্যকর রয়েছে। সরকারি বেসরকারি উভয় প্রশাসনে এই সকল সংগঠনের অস্তিত্ব রয়েছে এবং এই সকল সংগঠন উভয় ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করে থাকে। প্রশিক্ষণ প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কাজের যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদানের মানসিকতা তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সরকারি এবং বেসরকারি
উভয় প্রশাসনেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে এবং প্রশিক্ষণ থেকে উভয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ একই ধরনের উপকৃত হয়ে থাকেন এবং উভয় প্রশাসনেই প্রশিক্ষণের ফলে কাজে গতি ফিরে আসে। প্রশাসনিক সমস্যা। সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রশাসনে কিছু সাধারণ সমস্যা সৃষ্টি হয়ে থাকে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে, যেখানে উভয় ধরনের প্রশাসনের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই সকল সমস্যাসমূহ হল পরিচালনা সমস্যা, সমন্বয়ের সমস্যা, নিয়ন্ত্রণের সমস্যা, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, কর্মচারীদের আন্দোলন প্রভৃতি। তবে সমস্যা সংগঠনের অবস্থা ও পরিবেশের ভিন্নতার কারণে ভিন্নতর অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তথাপি উভয় প্রকার প্রশাসনের মধ্যে সমস্যাগত দিক থেকে সাদৃশ্য লক্ষণীয়। অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগসূত্র। যে কোনো সংগঠনে ঊর্ধ্বতন অধস্তন কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক। সংগঠনের লক্ষ্য অর্জনে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সুসমন্বিত কর্মপ্রচেষ্টা অপরিহার্য। সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনে এই ধরনের অভ্যন্তরীণ সম্পর্ক লক্ষ্য করা যায়। মানবিক সম্পর্ক, প্রেষণা, ব্যক্তিগত সম্পর্ক প্রভৃতি সাংগঠনিক লক্ষ্য অর্জনে উভয় প্রশাসনে কার্যকর ভূমিকা রাখছে এবং তা দৃষ্টিগোচর হচ্ছে। এই প্রসঙ্গে রবার্ট টেনেনবাম এর বক্তব্য হল, ম্যানেজারিয়াল প্রবলেমস ইনভলভ ইন মোটিভেশন, মোরাল, টিমওয়ার্ক, creativity, introduction of change demand creation, public relation, etc. can adequately be solved only through a deep understanding of human relations variables and an ability to behave appropriately in light of such understanding. এবার আলোচনা করছি লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্য প্রসঙ্গে। প্রথমে আসা যাক জনকল্যাণ সম্পর্কিত। সাধারণত লোক প্রশাসনের প্রধান লক্ষ্য হল জনকল্যাণ সাধন করা। সেক্ষেত্রে মুনাফা অর্জন প্রধান লক্ষ্য থাকে না। সরকার আর্থিক সংকট বা মুনাফা লাভের আশায় সরকারি কোনো কার্যক্রম বন্ধ করে দেয় না, এমনকি কোনো প্রকল্প স্থগিত রাখে না। সরকারি যে সকল সেবা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠান তাদের সেবা দিয়ে থাকে। আমরা যদি বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেক্টরগুলোর কথা বলি তাহলে আমরা এই অবস্থা লক্ষ্য করব। কিন্তু অপরদিকে বেসরকারি প্রশাসন প্রধানত মুনাফা কেন্দ্রিক হয়ে থাকে। বেসরকারি প্রশাসন কোনো ধরনের আর্থিক ঝুঁকি নিতে পারে না বা নেয় না। তাদের অস্তিত্ব বাজারে মুনাফার দর কষাকষির উপর নির্ভর করে। পিটার সেলফ
এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ইন ফিজিক্স efficiency refers to a maximization of work achieved for a minimum of input of energy. In economics, the notion is one of optimization, for example, obtaining maximum satisfaction for given outlay of resources. রাজনৈতিক নির্দেশনা। লোক প্রশাসন সামগ্রিকভাবে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত। অন্য দিক থেকে বেসরকারি প্রশাসন অনেক ক্ষেত্রেই অরাজনৈতিক। রাজনৈতিক পরিবর্তনের ফলে লোক প্রশাসনের নীতি এবং কার্যক্রমে বেশ পরিবর্তন সাধিত হয়ে থাকে। সরকার পরিবর্তনের সাথে সাথে লোক প্রশাসনের কার্যক্রম পরিবর্তন হয়ে থাকে, কিন্তু বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খুব কম বলেই আমরা দেখতে পাই। এখানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট থেকে যাবতীয় দিক নির্দেশনা প্রদান করা হয়, তাই তাদের প্রণীত আইন কানুন ও নির্দেশাবলী মেনে চলার জন্য জনগণের উপর তারা কোনো চাপ প্রয়োগ করতে পারে না। এমনকি সেক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব আমরা দেখতে পাই না। আইনগত ভিত্তি। সরকারি এবং বেসরকারি উভয় প্রকার প্রশাসনিক কার্যক্রম আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তথাপি লোক প্রশাসনে আইনের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে আদালতে জবাবদিহির ঝুঁকি থাকে বেশি। সরকারি প্রশাসনে একটি কার্যকরী নির্দেশনার মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান একটি বিধিবদ্ধ চার্টারের মাধ্যমে পরিচালিত হয়। সরকারি কর্মচারীকে সংশ্লিষ্ট আইন অনুসরণ করা অপরিহার্য, যেটি বেসরকারি প্রতিষ্ঠানে বা প্রশাসনে শিথিলযোগ্য। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, সরকারি প্রশাসনে ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সাথে নিয়ম ও পদ্ধতি অনুসরণ করতে হয়, কিন্তু বেসরকারি প্রশাসনে সেটি অনেকাংশেই শিথিল। সুতরাং এই ক্ষেত্রে দুটি প্রশাসনের মধ্যে পার্থক্য লক্ষণীয়। কর্মপরিধি। রাষ্ট্রীয় কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে লোক প্রশাসনের কর্মপরিধি দিন দিন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। সরকার কর্মপরিধির এই ক্রমবর্ধমান প্রবণতার কারণে বহু প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের চিন্তা করছে এবং বেসরকারীকরণ প্রক্রিয়া গ্রহণ করছে। অন্যদিকে বেসরকারি প্রশাসন পরিধির দিক থেকে সরকারি প্রশাসনের তুলনায় অপেক্ষাকৃত সীমিত। তারা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ। সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে এই ক্ষেত্রে বেশ বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সরকারি প্রশাসনকে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও নিয়মকানুন সহজে পরিবর্তন, পরিমার্জন বা পরিহারযোগ্য নয়। এক্ষেত্রে নিরপেক্ষতা, নির্দলীয়, নামবিহীনতা প্রভৃতি বিরাজমান।
কিন্তু বেসরকারি প্রশাসনে এই বৈশিষ্ট্যগুলো খুব কমই লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি, আইনের প্রতি আনুগত্য, পদসোপান, বিশেষীকরণ, শ্রমবিভাজন, নির্দিষ্ট কার্যকাল ও বেতন প্রভৃতি আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য কমই অনুসরণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রশাসনের ইচ্ছামতো এবং সুবিধামতো নিয়ম নীতি তারা প্রণয়ন এবং কার্যকরী করে থাকেন। প্রকল্প ব্যবস্থাপনা। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রেও দুটি প্রশাসনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত দেশের সার্বিক উন্নয়নকল্পে সরকারি প্রশাসন বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করতে দেখা যায় সরকারি প্রশাসন কর্তৃক। এই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে নানাবিধ ক্ষতির সম্মুখীন হলেও তা চালু রাখা হয়। জনকল্যাণ নিশ্চিতকল্পে এই সকল প্রকল্প বাস্তবায়িত হয়। কিন্তু বেসরকারি প্রশাসন এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ঝুঁকি গ্রহণ করে না। তারা সর্বোচ্চ মুনাফা লাভের বিষয়টিকেই অগ্রাধিকার দিয়ে থাকে। জবাবদিহিতা। সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে এই ক্ষেত্রে বেশ বৈসাদৃশ্য লক্ষণীয়। সরকারি প্রশাসনে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের নিকট দায়বদ্ধ থাকতে হয়। তারা তাদের কার্যক্রমের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। জনস্বার্থ নিশ্চিত করার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। আইনসভা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতির মাধ্যমে সরকারি প্রশাসন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সময়ে সময়ে তাদেরকে জনগণের সমালোচনার সম্মুখীন হতে হয়। কাজের ত্রুটি হলে অথবা দুর্নীতিতে অভিযুক্ত হলে শাস্তি বিধানের জন্য প্রত্যেক প্রশাসনের বিধিবদ্ধ আইন রয়েছে। কিন্তু বেসরকারি প্রশাসন কর্তৃপক্ষ জনগণের সম্পৃক্ততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা যথেষ্ট কম। এক্ষেত্রে কার্সন অ্যান্ড হ্যারিস এর একটি মন্তব্য উল্লেখ করা যায়। The public administration carries on his work in a glass bowl. His actions are exposed to public review and criticism at all times. His mistakes tend to widely publicited and his achievements after pass unnoticed. He has both a problem and an obligation. বেসরকারি প্রশাসনে প্রশাসন কর্তৃপক্ষ সামাজিক ও আর্থিক পদমর্যাদা ব্যবহার করে সংশ্লিষ্ট সংগঠনের সুবিধা রক্ষা করতে পারে। কর্ম প্রকৃতি বা কাজের ধরনের দিক থেকে দুটি প্রশাসনের মধ্যে বৈসাদৃশ্য লক্ষণীয়। সরকারি প্রশাসনের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক। এক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ যাবতীয় জনকল্যাণমূলক কার্য সম্পন্ন করা হয়, যেমন ডাক বিভাগ, হাসপাতাল সেবা, পরিবহন সুবিধা, বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা, শিক্ষা সেবা ইত্যাদি। কিন্তু বেসরকারি প্রশাসনে এই ধরনের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধতাও নাই। এই ধরনের কাজের খুব একটা উদ্যোগও দেখা যায়নি। রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উল্লেখযোগ্য নয়।
অর্থ ব্যয় সংক্রান্ত। সরকারি প্রশাসনে অর্থের আয় ব্যয় সংক্রান্ত ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। এক্ষেত্রে প্রশাসন অর্থ সংস্থান ও নিয়ন্ত্রণ করে না। সরকারি কর্মকর্তা আইনসভা থেকে পাশ হওয়া পর্যন্ত কোনো অর্থ ব্যয়ের এখতিয়ার রাখে না। সরকার আগে ব্যয় নির্ধারণ করে পরে আয়ের ব্যবস্থা করে থাকে। তবে প্রয়োজনের অতিরিক্ত খরচ হলে জনগণের কাছ থেকে অতিরিক্ত আদায় করা সম্ভব হয় না। কিন্তু বেসরকারি প্রশাসনে আগে আয় নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ব্যয় করা হয়। এখানে অতিরিক্ত অর্থ জনগণের কাছ থেকে আদায়ের চেষ্টা করা হয়ে থাকে। তাছাড়া ব্যয়ের ব্যাপারে বেসরকারি প্রশাসন কারো কাছে দায়বদ্ধ থাকতে হয় না, অথচ সরকারি প্রশাসনে বিভিন্ন কমিটির মাধ্যমে এ দায়বদ্ধতা নিশ্চিত করা হয়। এই সকল কমিটি সমূহ হল পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, পাবলিক এমিরেটস কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইত্যাদি নানাবিধ কমিটি সরকারি প্রশাসনকে দায়বদ্ধতা নিশ্চিত করে। একচেটিয়া অধিকার। সরকারি প্রশাসনে সরকার ক্ষেত্র বিশেষে একচেটিয়া অধিকার বা সত্ত্ব প্রয়োগ করে থাকে। গ্যাস, বিদ্যুৎ, রেলপথ, ডাক বিভাগ, পানি, জ্বালানি উন্নয়ন সংস্থা এক্ষেত্রে সরকারের কোনো প্রতিযোগী থাকে না। সরকার একচেটিয়া কর্তৃত্ব বজায় রেখে এই সকল সেবা প্রদান করে থাকে। কিন্তু বেসরকারি প্রশাসনে এ ধরনের একচেটিয়া কারবারের কোনো সুযোগ থাকে না। তাদেরকে প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হয়। উত্তম সুবিধা নিশ্চিত করার উপর বেসরকারি প্রতিষ্ঠানের টিকে থাকা নির্ভর করে থাকে। জনসম্পৃক্ততা। সরকারি প্রশাসনে জনসম্পৃক্ততা বা জনসংযোগ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বেসরকারি প্রশাসনে জনসংযোগ করা হয় মূলত তাদের পণ্যের গুণগত মানের প্রচার এবং গ্রাহক আকর্ষণ করার জন্য। অথচ সরকারি প্রশাসনের ক্ষেত্রে ভিন্ন। বেসরকারি প্রশাসনে প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং জনগণকে মূলত ক্রেতা হিসাবে গণ্য করা হয়। সরকারি প্রশাসনে জনসংযোগ ঘটানো হয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে। এখানে জনগণকে ভোক্তার সাথে তুলনা করা হয়, ক্রেতা নয়। জনগণের চাহিদা পূরণের জন্য সচেষ্ট থাকতে হয় সরকারি প্রশাসনকে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে তোমরা আলোচনা শুনলে প্রশাসনের সংজ্ঞা, প্রশাসনের শ্রেণীবিভাগ, লোক প্রশাসনের সংজ্ঞা, লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু, লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, এবং সর্বশেষে লোক প্রশাসন পাঠের গুরুত্ব প্রসঙ্গে। সময়ের সীমাবদ্ধতা থাকলেও চেষ্টা করা হয়েছে আলোচিত বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট করার প্রতি। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি তোমরা বাসায় চর্চার মাধ্যমে আজকের অর্জিত জ্ঞানকে আরো বাড়িয়ে তুলবে
নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বন্ধু সহপাঠীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে। নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকবে। তোমাদের মঙ্গল কামনা শেষ করছি আজকের ক্লাস। জাতীয়